হ্যালো বন্ধুরা, আমার নাম রিয়া। বয়স এখন ২৬। উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি। কিছুদিন আগেই আমার ৭ বছরের ভালোবাসার মানুষ অর্ণবের সাথে আমার বিয়ে পাকা হয়েছে। আমাদের সম্পর্কটা যখন শুরু হয়েছিল তখন আমি সবেমাত্র কলেজের গণ্ডি পেরিয়েছি। অর্ণব আমার থেকে ৪ বছরের বড়, ভীষণ পরিণত আর দায়িত্বশীল। ওকে ঘিরেই ছিল আমার সমস্ত স্বপ্ন। আমাদের সম্পর্কের প্রথম কয়েকটা বছর ছিল স্বপ্নের মতো, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছুই কেমন যেন একটু ফিকে হয়ে আসছিল। অর্ণব নতুন চাকরিতে যোগ দেওয়ার পর থেকে ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। আমাদের দীর্ঘ ফোন আলাপ, একসাথে সময় কাটানো, সবকিছুতেই কেমন যেন একটা ভাটা পড়েছিল। ওর ভালোবাসা হয়তো কমেনি, কিন্তু প্রকাশের ধরনটা বদলে গিয়েছিল। আমাদের সম্পর্কটা একটা অভ্যাসে পরিণত হয়েছিল, যেখানে উত্তেজনা বা নতুনত্বের কোনো জায়গা ছিল না। এই রকম একটা সময়ে আমার দিদি প্রিয়ার বিয়ের দিন ঠিক হল। সারা বাড়ি জুড়েই উৎসবের আমেজ, আত্মীয় স্বজন, হইচই, আলোয় ঝলমল চারপাশ। আমি নিজেও বিয়ের কাজে সারাদিন ব্যস্ত থাকতাম, কিন্তু রাতের বেলা যখন একা হতাম, বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা অনুভব করতাম। অর্ণবকে ফোন করলে ও হয়তো কাজের চাপে ব্যস্ত থাকত, নয়তো ক্লান্ত গলায় দুটো কথা বলেই ফোন রেখে দিত। বিয়ের দিন আমি একটা হালকা আকাশি রঙের শাড়ি পরেছিলাম। দিদির পাশে দাঁড়িয়ে অতিথিদের সাথে হাসিমুখে কথা বলছিলাম, কিন্তু আমার মনটা ছিল অন্য কোথাও। ঠিক তখনই একদল ছেলের সাথে বরযাত্রীরা এসে পৌঁছাল। সবার মাঝে একজনের উপর আমার চোখ আটকে গেল। লম্বা, ছিপছিপে গড়ন, মুখে একটা শান্ত অথচ গভীর হাসি। ছেলেটার চোখ মুখে এমন একটা আত্মবিশ্বাস ছিল যা সহজেই সবার নজর কাড়ে। পরে জানতে পারলাম ওর নাম আরাব, বরের কাছের বন্ধু। অনুষ্ঠানের বিভিন্ন সময়ে আমাদের বেশ কয়েকবার চোখাচোখি হল। প্রতিবারই আমি চোখ সরিয়ে নিতাম, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন ধুকফুক করে উঠত। একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করছিলাম, যা আমার ৭ বছরের সম্পর্কেও ইদানিংকালে অনুভব করিনি। রাতে খাওয়ার পর যখন সবাই খোশগল্পে মত্ত, আমি তখন একটু ফাঁকা পেয়ে ছাদে গিয়েছিলাম ঠান্ডা হাওয়া খেতে। হঠাৎ পেছনে কারো পায়ের শব্দ পেলাম। ঘুরে দেখি আরাব। আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, একা একা এখানে কি করছেন? একজন অপরিচিত মানুষ কিভাবে আমার মনের অবস্থা এত সহজে বুঝে ফেলল? আমি কিছু বলতে পারলাম না, শুধু ওর দিকে তাকিয়ে রইলাম। সে আমার অস্বস্তি বুঝতে পেরে বিষয়টা একটু ঘুরিয়ে দিল। বলল, যাই হোক, আপনার নামটা তো জানা হলো না। আমি বললাম, রিয়া। এরপর আমাদের মধ্যে আরও কিছুক্ষণ সাধারণ কথাবার্তা হলো, কিন্তু ওর কথা বলার ধরন, ওর গভীর দৃষ্টি, সবকিছুই আমার ভেতরটাকে তোলপাড় করে দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম এটা ঠিক হচ্ছে না। আমার জীবনে অর্ণব আছে, আর কদিন পরেই আমাদের বিয়ে। আমি নিচে নামার জন্য পা বাড়াতেই আরাব বলল, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগল। যদি আপনার আপত্তি না থাকে, আমরা কি বন্ধু হতে পারি? আমি থমকে গেলাম। কি বলব ভেবে পাচ্ছিলাম না। একদিকে আমার বিবেক বাধা দিচ্ছিল, অন্যদিকে মন চাইছিল এই ক্ষণিকের ভালো লাগাটাকে আরেকটু ছুঁয়ে দেখতে। অনেক দ্বিধার পর আমি আমার ফোন নম্বরটা ওকে দিলাম। কেন দিলাম তার কোনো যুক্তি খুঁজে পাইনি। শুধু মনে হয়েছিল এই মানুষটার সাথে আরেকটু কথা বলতে পারলে হয়তো আমার এই একাকিত্বটা কাটবে। আরাব নম্বরটা নিয়ে একটা স্মিত হাসি দিয়ে বলল, ধন্যবাদ। আশা করি আপনার রাতের ঘুমটা আমার মতো শান্তিতে কাটবে না। কথাটা বলেই ও নেমে গেল, আর আমি ছাদে একা দাঁড়িয়ে রইলাম, ওর শেষ কথাটার অর্থ বোঝার চেষ্টা করতে করতে। আমার ভেতরটা অজানা এক আশঙ্কায় আর কৌতূহলে ভরে উঠল। আমি বুঝতে পারছিলাম আমার শান্ত গোছানো জীবনে একটা নতুন ঝড়ের পূর্বাভাস দেখা দিয়েছে। দিদির বিয়ের পরদিন সকালে ঘুম ভাঙতেই মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে রইল। অর্ণবের সাথে সারাদিনে একবারও কথা হয়নি। হয়তো ব্যস্ত ছিল, কিন্তু আমার মন মানতে চাইছিল না। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। ভেবেছিলাম হয়তো অর্ণব, কিন্তু স্ক্রিনে ভেসে ওঠা অচেনা নম্বরটা দেখে বুকের ভেতরটা ছ্যাত করে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো সেই গভীর পরিচিত কণ্ঠ। ছাদের সেই বিষণ্ন চোখ দুটো কি আজ সকালে একটু হেসেছে? মুহূর্তেই বুঝলাম এটা আরাব। ও
ওর অপ্রত্যাশিত প্রশ্নে আমি অপ্রস্তুত হয়ে পড়লাম। মুখে হাসি টেনে বললাম, হঠাৎ এই প্রশ্ন? আরাব হেসে বলল, এমনি মনে হলো উৎসবের পরদিনগুলো সাধারণত একটু বেশি ক্লান্তিকর আর একাকিত্বের হয়। ওর কথাগুলো যেন আমার মনের উপর জমে থাকা মেঘ সরিয়ে দিল। একজন মানুষ যার সাথে মাত্র কয়েক ঘন্টার পরিচয়, সে কিভাবে আমার মন পড়ে ফেলছে। সেদিন থেকেই আমাদের কথার শুরু। প্রথমে টুকটাক মেসেজ, তারপর ধীরে ধীরে ফোন আলাপ। অর্ণব যখন অফিসের কাজে ডুবে থাকত, তখন আরাবের সঙ্গই আমার একাকিত্বের সঙ্গী হয়ে উঠল। সিনেমা, বই, জীবনের ছোট ছোট আক্ষেপ, স্বপ্ন সবকিছু নিয়েই কথা হতো। ও আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনত, যা আমি অর্ণবের কাছে বহুদিন ধরে মিস করছিলাম। ওর কথাগুলো এক অদ্ভুত মায়া তৈরি করছিল, যা থেকে বেরিয়ে আসা কঠিন ছিল। এদিকে অর্ণবের সাথে আমার দূরত্বটা দিন দিন বাড়ছিল। ও বাড়ি ফিরত অনেক রাতে, ক্লান্ত শরীরে। আমি ওর জন্য অপেক্ষা করে থাকতাম, কিন্তু ও এসে হয় ল্যাপটপে অফিসের কাজ করত, নয়তো বিছানায় গায়েলিয়ে দিত। আমাদের মধ্যে কথা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। একদিন ঠিক করলাম, এভাবে আর চলতে দেওয়া যায় না। অর্ণবের পছন্দের সব খাবার রান্না করে সুন্দর করে সেজেগুজে ওর জন্য অপেক্ষা করলাম। ভেবেছিলাম আজ পুরনো দিনের মতো একটু সময় কাটাবো। কিন্তু অর্ণব বাড়ি ফিরে আমার দিকে একবার তাকিয়ে বলল, আজ একটা জরুরি প্রেজেন্টেশন আছে রিয়া, আমাকে রাত জাগতে হবে। আমার সব আয়োজন, সব অপেক্ষা এক মুহূর্তে মূল্যহীন হয়ে গেল। আমি কান্না চেপে রেখে বললাম, অর্ণব, আমাদের মধ্যে সবকিছু কি ঠিক আছে? অর্ণব বিরক্ত গলায় বলল, কি ঠিক থাকবে? আমি তো তোমাদের ভালোর জন্যই এত খাটছি, তাই না? আমি বললাম, আমাদের ৭ বছরের সম্পর্কটার কি কোনো মূল্যই নেই? অর্ণব রেগে গেল, বলল, অযথা নাটক করো না রিয়া, আমি এখন খুব চাপের মধ্যে আছি। সেদিন আমাদের মধ্যে ভীষণ ঝগড়া হলো। এরপর প্রায় ১ সপ্তাহ কোনো কথা হলো না। ফোন, মেসেজ সব বন্ধ। এই ১ সপ্তাহ আমার জন্য ছিল নরকের মতো। একদিকে অর্ণবের অবহেলা, অন্যদিকে অরবের নিয়মিত খোঁজ খবর। আমার মনটা দুটো নৌকায় পা দিয়ে দুলছিল। আমি বুঝতে পারছিলাম আমি এমন একটা পথে এগোচ্ছি যার শেষটা হয়তো ভালো হবে না। ঠিক এই সময় দিদি ফোন করল। সামনেই দুর্গাপূজা। দিদি বলল, রিয়া আর অর্ণব, এবার পূজার কয়েকটা দিন আমাদের বাড়ি থেকে ঘুরে যা। জামাই ষষ্ঠীতেও তোরা আসতে পারিসনি, এবার কিন্তু কোনো অজুহাত শুনব না। দিদির প্রস্তাবে আমি কি বলবো ভেবে পেলাম না। অর্ণবের সাথে যে কথা বন্ধ সেটা দিদিকে বলতে পারলাম না, আবার একা একা যেতেও ইচ্ছে করছিল না। ফোন রেখে আমি বিছানায় বসে রইলাম। মনে মনে চাইছিলাম অর্ণব একবার ফোন করে সবকিছু মিটিয়ে নিক, কিন্তু ওর তরফ থেকে কোনো সাড়া ছিল না। আমার ভীষণ একা লাগছিল। মনে হচ্ছিল এই পৃথিবীতে আমার কষ্টটা বোঝার মতো কেউ নেই। হঠাৎ করেই আরবের মুখটা আমার চোখের সামনে ভেসে উঠল। যে মানুষটা আমার সব না বলা কথাগুলো বুঝে যায়। আমার ভেতর একটা অদ্ভুত সাহস জেগে উঠল। যা হয় হবে, এই ভেবে আমি ফোনটা হাতে তুললাম। একবার অর্ণবের নম্বরের দিকে তাকালাম, তারপর স্ক্রোল করে আরবের নম্বরে এসে থেমে গেলাম। বুকের ভেতরটা ধরাস ধরাস করছিল, হাত কাঁপছিল। কি করছি আমি? এটা কি ঠিক হচ্ছে? হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল। সব দ্বিধাকে দূরে সরিয়ে আমি শেষ পর্যন্ত আরবের নম্বরটা ডায়াল করলাম। ওপাশ থেকে ফোনটা বেজে চলল। রিং হচ্ছে। ফোনটা বেজেই চলেছে। প্রতিটি রিং আমার হৃৎস্পন্দনকে যেন দ্বিগুণ করে দিচ্ছিল। আমি প্রায় কেটে দিচ্ছিলাম, ঠিক তখনই ওপাশ থেকে আরবের শান্ত কণ্ঠস্বর ভেসে এলো, রিয়া, সব ঠিক আছে তো? তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন? ওর উদ্বিগ্ন কণ্ঠ শুনে আমার ভেতর জমে থাকা সব আবেগ যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইল। আমি কান্না ভেজা গলায় বললাম, আরব, আমার খুব একা লাগছে। আরব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব নরম গলায় বলল, কোথায় তুমি? আমি কি আসতে পারি? আমি ওকে আমার বাড়ির ঠিকানাটা দিলাম। প্রায় আধ ঘন্টার মধ্যেই ও এসে হাজির হল। ওকে দেখে আমি আরও বেশি অবাক হলাম। একটা সাধারণ টি শার্ট আর জিন্সেও ওকে অসাধারণ লাগছিল। হাতে ছিল এক বাক্স গরম জিলাপি। আমার দিকে তাকিয়ে হেসে বলল, মন খারাপের সবচেয়ে ভালো ওষুধ আমার মায়ের ফর্মুলা। ওর এই ছোট ছোট খেয়াল রাখার ব্যাপারগুলো আমার মনকে আরও বেশি দুর্বল করে দিচ্ছিল। আমরা বারান্দায় বসেছিলাম।
আমি ওকে অর্ণবের সাথে আমার ঝগড়ার কথা, দিদির বাড়ি যাওয়ার কথা সব কিছু খুলে বললাম। ও খুব মনোযোগ দিয়ে আমার সব কথা শুনল। একবারের জন্যও আমাকে থামালো না। সব শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে দিদির বাড়ি যাচ্ছ কবে? আমি হতাশ হয়ে বললাম, কিভাবে যাব? অর্ণবের সাথে তো কথাই বন্ধ, আর একা একা যেতেও ইচ্ছে করছে না। আরব আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, যদি আমি তোমাকে নিয়ে যাই? ওর প্রস্তাবে আমি চমকে উঠলাম। কি বলছো এসব? সবাই কি ভাববে? আরব শান্ত গলায় বলল, কেউ কিছু ভাববে না। আমি তোমার দিদির বরের বন্ধু হিসেবেই তো যাব। পুজোর সময় বন্ধুর বাড়ি ঘুরতে যাওয়াই যায়, তাই না? আর তোমার দিদিকে না হয় বললাম, রাস্তায় তোমার সাথে দেখা হয়ে গেল তাই একসাথে আসছি। ওর যুক্তিটা খুব অযৌক্তিক মনে হল না। তাছাড়া আমার মনটাও মরিয়া হয়ে চাইছিল এই দমবন্ধ করা পরিস্থিতি থেকে কিছুদিনের জন্য মুক্তি পেতে। আমি রাজি হয়ে গেলাম। নির্দিষ্ট দিনে আমি তৈরি হয়ে বাড়ির বাইরে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পরেই আরবের বাইকটা এসে দাঁড়াল। আমি কোনো দিকে না তাকিয়ে ওর বাইকে উঠে বসলাম। বাইক চলতে শুরু করার পর ওর শরীরের স্পর্শে আমার ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। 7 বছরের সম্পর্কেও অর্ণবের সাথে এমন অনুভূতি কখনো হয়নি। শহরের কোলাহল পেরিয়ে যখন আমরা হাইওয়েতে উঠলাম, ঠান্ডা হাওয়া আমার চুলগুলো উড়িয়ে দিচ্ছিল। আমি চোখ বন্ধ করে মুহূর্তটাকে অনুভব করার চেষ্টা করছিলাম। আরও আয়নার মধ্যে দিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছিল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই সে বাইকের গতি কমিয়ে দিল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি হলো, থামালে কেন? বাইকটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে বলল, একটা সমস্যা হয়েছে। আমি চিন্তিত হয়ে বললাম, কি সমস্যা? সে বাইক থেকে নেমে আমার দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিয়ে বলল, সমস্যাটা হলো, তুমি এত দূরে বসে আছো কেন? এভাবে বাইক চালাতে আমার অসুবিধা হচ্ছে। ওর কথায় আমি লজ্জায় লাল হয়ে গেলাম, কিন্তু ওর চোখের ইশারা আমি বুঝতে পারছিলাম। অদ্ভুত শিহরণ বয়ে গেল আমার ভেতর। আমি ব্যাগটা সামনে নিয়ে ওকে আরও কাছে এসে জড়িয়ে ধরলাম। বাইক আবার চলতে শুরু করল। এবার আর কোনো দ্বিধা ছিল না। আমি ওর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করলাম। মনে হচ্ছিল পথটা যেন শেষ না হয়। হঠাৎ আরও ব্রেক কষল। আমি চমকে উঠে দেখি আমরা একটা নির্জন জায়গায় থেমেছি। রাস্তার পাশে জঙ্গল, একটু দূরে ছোট্ট চায়ের দোকান। আমি কিছু জিজ্ঞাসা করার আগেই সে আমার হাত ধরে বলল, চলো একটু দাঁড়াও। ও চায়ের দোকান থেকে দুটো মাটির ভাঁড়ে চা নিয়ে এলো। আমরা জঙ্গলের ধারে একটা পাথরের ওপর বসলাম। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার ডাক। আরব আমার দিকে তাকিয়ে বলল, জানো রিয়া, প্রথম দিন যখন তোমাকে ছাদে দেখেছিলাম তখনই মনে হয়েছিল তোমার জীবনে কোনো অপূর্ণতা আছে। তুমি হাসছিলে, কিন্তু তোমার চোখ দুটো কাঁদছিল। ওর কথাগুলো বুকের গভীরে গিয়ে আঘাত করল। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। চোখ দিয়ে জল বেরিয়ে এলো। আরব আমার হাতটা আলতো করে ধরে বলল, জানি না তোমার আর অর্ণবের মধ্যে কি হয়েছে, কিন্তু তুমি এর চেয়ে অনেক ভালো কিছুর যোগ্য। ওর স্পর্শ, ওর সান্ত্বনা আমাকে ভীষণ দুর্বল করে দিচ্ছিল। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে আমার জন্য একরাশ মায়া দেখতে পেলাম। ঠিক সেই মুহূর্তে সে আমার দিকে ঝুঁকে এলো। আমাদের মধ্যে দূরত্ব কমে আসছিল। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল আমার। চোখ বন্ধ করলাম। বুঝতে পারছিলাম আমি ভুল করতে চলেছি। বুকের ভিতরটা হাতুড়ির মতো পিটছিল। আমি জানি এটা ভুল, অন্যায়, কিন্তু মন যুক্তি মানছে না। ঠিক সেই মুহূর্তে, যখন আর কোনো দূরত্বই প্রায়ের বাকি ছিল না, হঠাৎ আমার ফোনটা তীব্র স্বরে বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল দিদির নাম। আমি যেন ঘোর থেকে বাস্তবে ফিরলাম। তাড়াতাড়ি আরবের থেকে নিজেকে সরিয়ে ফোনটা রিসিভ করলাম। ও পাশ থেকে দিদির উত্তেজিত গলা, রিয়া, তুই কোথায়? আর কতক্ষণ লাগবে? আমি কাঁপা গলায় বললাম, এই তো দিদি আসছি, রাস্তায় একটু জ্যাম ছিল। দিদি বলল, তাড়াতাড়ি আয়, তোর জন্য দারুণ একটা সারপ্রাইজ আছে। ফোনটা রেখে আমি আরবের দিকে তাকাতে পারছিলাম না। ভীষণ অপরাধবোধে ভিতরটা কুঁকড়ে যাচ্ছিল। আরব বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে বলল, চলো, আমাদের যাওয়া উচিত। তোমার দিদি অপেক্ষা করছে। বাকি পথটুকু আমাদের মধ্যে আর কোনো কথা হল না। এক নিঃশব্দ, দমবন্ধ নীরবতা। দিদির বাড়িতে পৌঁছানোর পর সবাই আমাদের একসাথে দেখে অবাক হলেও আরবের বানানো গল্প শুনে বিষয়টা স্বাভাবিকভাবেই নিল। কিন্তু দিদির চোখে আমি প্রশ্নের ছায়া দেখলাম। ঘরে ঢুকতেই আমি থমকে গেলাম। সোফায় বসে আছে অর্ণব।
আমাকে আর আরবকে একসাথে ঢুকতে দেখে ওর মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। আমি পাথর হয়ে গেলাম। দিদি ফিসফিস করে বলল, এটাই ছিল তোর সারপ্রাইজ। অর্ণব সকালে ফোন করে সব বলেছে। ও নাকি ওর ভুল বুঝতে পেরেছে, তাই তোকে সারপ্রাইজ দিতে এখানে চলে এসেছে। অর্ণব এগিয়ে এসে আমার হাত ধরে বলল, রিয়া, আমি জানি আমি ভুল করেছি। কাজের চাপে তোমাকে সময় দিতে পারিনি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে ছাড়া আর কিচ্ছু ভাবতে পারি না। আমাকে আরেকটা সুযোগ দেবে প্লিজ? অর্ণবের কথায় আমার ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমি আরবের দিকে তাকালাম। সে গর্জার পাশে দাঁড়িয়ে আছে। মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু চোখ দুটো হাজার প্রশ্ন করছে। সেই রাতে এক মুহূর্তেও ঘুমাতে পারিনি। একদিকে অর্ণবের ফিরে আসা, অন্যদিকে আরবের প্রতি অদ্ভুত টান, সব মিলে মাথা কাজ করছিল না। বুঝতে পারছিলাম আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। পরদিন সকালে আমি আরবের সাথে একা কথা বলার সুযোগ খুঁজছিলাম। বাগানে ওকে একা পেয়ে সামনে গিয়ে বললাম, আরব, যা হয়েছে তার জন্য আমি দুঃখিত। আমার হয়তো এতটা এগিয়ে যাওয়া উচিত হয়নি। আরব আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি হাসল। বলল, দুঃখিত হওয়ার কিছু নেই রিয়া, যা হয়েছে হয়তো সেটাই হওয়ার ছিল। কিন্তু তুমি কি সত্যি মনে করো অর্ণবের সাথে তোমার সব ঠিক হয়ে যাবে? আমি বললাম, আমি জানি না, কিন্তু ও আমার ৭ বছরের ভালোবাসা। আমি ওকে আর একটা সুযোগ দিতে চাই। আরব আমার খুব কাছে এগিয়ে এলো। ওর চোখের দৃষ্টিটা ছিল তীক্ষ্ণ। ও বলল, আর যদি বলি এই সব কিছুই আমার পরিকল্পনা ছিল? ওর কথায় আমি হতভম্ব হয়ে গেলাম। বললাম, মানে? আরব হেসে বলল, অর্ণবের সাথে তোমার ঝগড়া, ওর এখানে আসা, সব কিছুই আমার সাজানো। আমি জানতাম অর্ণব তোমাকে অবহেলা করছে। আমি শুধু সেই সুযোগটাই কাজে লাগিয়েছি। আমি অর্ণবকে ফোন করে বুঝিয়েছি যে ও তোমাকে হারাতে বসেছে। ওকে এখানে আসতেও আমিই বলেছি। আমি বিস্ময়ে ওর দিকে তাকিয়ে রইলাম। বললাম, কিন্তু কেন? তুমি কেন এমন করলে? আরব আমার কাঁধে হাত রেখে বলল, কারণ আমি প্রথম দিনই বুঝতে পেরেছিলাম তুমি কতটা একা। আমি তোমাকে সেই একাকিত্ব থেকে বের করে আনতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তুমি তোমার সম্পর্কের মূল্যটা বোঝো। কখনো কখনো কোনো কিছু হারানোর ভয়েই তার আসল গুরুত্বটা বোঝা যায়। ওর কথাগুলো শুনে আমার পা থেকে যেন মাটি সরে গেল। তাহলে এই দিন কয়েকের আমার সব অনুভূতি, আমার সব দ্বিধা, সব কিছুই ছিল ওর এক পরিকল্পনার অংশ। আরব আমার মনের অবস্থা বুঝতে পেরে বলল, আমি জানি তুমি হয়তো ভুল বুঝছ, কিন্তু আমি সত্যিই তোমার ভালো চেয়েছিলাম। আমি দেখেছিলাম তুমি একটা মরা সম্পর্ককে বয়ে নিয়ে বেড়াচ্ছ। আমি শুধু চেয়েছিলাম সেই সম্পর্কে হয়তো নতুন করে প্রাণ ফিরিয়ে আনো যায় কিনা। আর যদি না যায়, তাহলে যেন তুমি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারো। কথাগুলো বলে আরব আর দাঁড়াল না। ও বাড়ির ভেতর চলে গেল, আর আমি বাগানে একা দাঁড়িয়ে রইলাম। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু এবার তা দুঃখের ছিল না। আমি বুঝতে পারছিলাম আরব হয়তো ভুল পথে আমার ভালো করেছে, কিন্তু ওর উদ্দেশ্যটা নিঃস্বার্থ ছিল। ও আমাকে আমার জীবনের সবচেয়ে বড় সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। সেই দিন আমি অর্ণবের সাথে মন খুলে কথা বললাম। আমাদের সম্পর্কের সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম। অর্ণবর ভুলগুলো স্বীকার করে নিল। আমরা দুজনেই বুঝতে পারলাম একে অপরকে সময় দেওয়াটা কতটা জরুরি। পুজোর ছুটি কাটিয়ে আমরা যখন বাড়ি ফিরলাম, তখন আমাদের সম্পর্কটা একটা নতুন মোড় নিয়েছে। আমাদের মধ্যে হয়তো সেই আগের মতো উত্তেজনা ছিল না, কিন্তু ছিল একে অপরের প্রতি গভীর বিশ্বাস আর সম্মান। আরবের সাথে আমার আর কখনো যোগাযোগ হয়নি। হয়তো ও নিজের জগতে ফিরে গেছে। কিন্তু আমার জীবনের এই কঠিন সময়ে এক অচেনা আগন্তুক এসে যে আয়নাটা আমার সামনে ধরেছিল, তার জন্য আমি হয়তো ওর কাছে সারা জীবন ঋণী থাকব। ও আমাকে শিখিয়েছিল কখনো কখনো সম্পর্ককে নতুন করে আবিষ্কার করতে হয়, আর ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে হলে শুধু অভ্যেস নয়, যত্নেরও প্রয়োজন হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো কাহিনী নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।